স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখন ভিডিও রেকর্ড হচ্ছে এবং 1080p 30fps এই রেজলিউশনে ভিডিও রেকর্ড হচ্ছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং এই ফোনটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। অসাধারণ ফোন। এতদিন এত ফোন ব্যবহার করছি, কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে ফোন আমরা বরাবর চাই, কারণ সিকিউরিটির ব্যাপারে স্যামসাংয়ের ফোন সবসময় ভালো হয় আমরা জানি। এই ফোনটা তো নক সিকিউরিটি আছে, যদিও নক সিকিউরিটি এখানে শুধুমাত্র স্যামসাংয়ের ফিটনেস অ্যাপ্লিকেশনের সাথে ছাড়া আর কোনো কাজে ব্যবহৃত হয় না, তবুও আছে, এটাই অনেক বড় ব্যাপার। এছাড়া এই ফোনটার ডিসপ্লে অসাধারণ, 6.7 ইঞ্চি একটা বিশাল বড় ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, মানে সুপার অ্যামোলেডের থেকেও আরেকটু বেটার স্যামসাং বলছে। এছাড়া এই ফোনটাতে ব্যাটারি আছে 7000 mAh এবং স্যামসাং ফাস্ট চার্জারও এবার দিয়ে দিয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার এবার আছে। এছাড়া স্যামসাংয়ের ফোনে আমরা চিরকাল দেখে এসেছি, এই অভাব অনুভব করেছি যে সেখানে এক্সিনোস প্রসেসর দেওয়া হয়েছে, এবার দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। হ্যাঁ, শুধু 30 নয়, তার সাথে জি লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব এই ফোনটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই। অসাধারণ ফোন, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। ভীষণ ভালো লাগছে। প্রাইমারি ডিভাইস হিসেবে এতদিন ব্যবহার করার পর আর ছাড়তে মন চাইছে না। কিন্তু এখানেই শেষ করে এবার আমরা রিভিউ শুরু করব, কারণ রিভিউ করা মানে এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব দিক আপনাকে জানানোর কথা আমার। আমি অবশ্যই আপনাকে সব দিক জানাবো এবং এতদিনের এক্সপিরিয়েন্সে কেমন লাগলো আমার ফোনটা, এই ফোনটার ভালো মন্দ সব কিছু আজকে ভিডিওতে বলবো। ভিডিও যদি শেষ অবধি ভালো লাগে তবেই লাইক বাটনটা প্রেস করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যদি মনে করেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকতে পারেন। তাহলে আসুন ভিডিও শুরু করি। আমরা সরাসরি এবার ডিএসএলআরে ফিরে যাই। স্যামসাংয়ের এই ফোনটা হাতে নেই, যেটা আমার প্রথম মনে হলো যে এত পাতলা আর এত হালকা ফোন। আসলে এই ফোনটা 9.5 মিলিমিটার এটার থিকনেস এবং এটার ওয়েটও 200 গ্রামের ওপরে। সেক্ষেত্রে তবু এটা মনে হচ্ছে, তার কারণ আমার মাথায় সারাক্ষণ আছে এই ফোনটায় 7000 mAh ব্যাটারি। আমরা পোকো X3 দেখে এসেছি, যেখানে দেখেছি যে 6000 mAh ব্যাটারি দিয়ে সেই ফোনটা 10.8 মিলিমিটার সম্ভবত সেটার থিকনেস ছিল, 225 গ্রাম ওয়েট ছিল। তার থেকে 1000 mAh বেশি ব্যাটারি দিয়ে এই ফোনটা তার থেকেও হালকা। তবে কার্যত 1000 mAh নয়, এটাতে 6800 mAh ব্যাটারি আছে, যেটা স্যামসাং 6800 না বলে 7000 mAh বলেই চালাচ্ছে। এনিওয়ে, ব্যাটারি যাই থাকুক, রিভার্স চার্জিংয়ের সাপোর্ট আছে, ছোটোখাটো পাওয়ার ব্যাঙ্ক, এবং এটা দিয়ে আপনি অন্য ডিভাইস চার্জ করে নিতে পারবেন। এর মধ্যে যে কেবলটা দেওয়া হয়েছে সেই কেবলটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি, অর্থাৎ ফোনটাতে একদিকে কেবল গুঁজবেন আর একদিকে আরেকটা ফোনে কেবলটা গুঁজবেন, অটোমেটিক চার্জ হয়ে যাবে। কিন্তু এই ফোনের বিল্ড কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ, স্যামসাং আগের থেকে ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়েছে, গ্লসি, দেখতেও ভালো লাগছে, কিন্তু আমার দেখা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু এই প্লাস্টিকটা, ব্যাক সাইডে যে প্লাস্টিকটা আছে সেটা অসম্ভব ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এবং সহজে সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে মোছাও যায় না। একে তো ফিঙ্গারপ্রিন্ট বেশি পড়ছে, তার উপর মোছা যাচ্ছে না, বেশ সমস্যা হচ্ছে। এবং মুছতে গেলে আপনি যদি নাও মুছতে যান, এখানে স্ক্র্যাচ আসবেই। এবং আপনি যদি ব্যাক কভারও ইউজ করেন, যেটা এই বক্সের মধ্যে দেওয়া হয়নি কোনো রকম ব্যাক কভার ইউজ করলেও এখানে স্ক্র্যাচ আসবেই, কারণ ব্যাক কভারের মধ্যেও ছোটোখাটো ধুলো ঢোকে এবং সেই রকম ছোটো ধুলোতেই এতে স্ক্র্যাচ পড়বে, এতটাই সহজে স্ক্র্যাচ পড়ছে। কিন্তু এই ফোনটাতে কোনো রকম ক্যামেরা বাম্প নেই, 64 মেগাপিক্সেল ক্যামেরা, অথচ স্যামসাং এখানে ভিতরের স্পেসটাকে এত সুন্দর ম্যানেজ করেছে, কোনো রকম ক্যামেরা বাম্প নেই। বহুদিন বাদে এরকম একটা ফোন দেখলাম। এইসব ব্যাপারে, ওয়েট ডিস্ট্রিবিউশনের ব্যাপারে স্যামসাংকে ফুল মার্কস দিতেই হবে। এবং ডিসপ্লেতেও স্যামসাংকে প্রচুর মার্কস দিতে ইচ্ছা করছে, তবুও ফুল মার্কস দিতে পারছি না। 6.7 ইঞ্চি যে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেটা সম্ভবত স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি A51 ফোনটা থেকে জাস্ট তুলে এনে বসিয়ে দিয়েছে, আর খরচা বাড়ায়নি, ওই খরচাতেই চলে গেছে। যার ফলে যেটা হয়েছে যে A51 বেশ কিছু আগের ফোন, সেই ফোনে তখন 5 হোলের মধ্যে ক্যামেরাটা যে বসানো হয়েছিল, ডিসপ্লের মধ্যে তার গর্তটা একটু বড় লাগতো। সেই এখনও এখানে আজকের দিনে স্যামসাংয়ের অন্যান্য ফোনে M31 এসে সেখানেও আমরা দেখেছি যে ডিসপ্লের মধ্যে 5 হোলটা যত ছোট, এই 5 হোলটা তার থেকে বড়। তবে এটাতে কোনো কমপ্লেন করার জায়গা নেই, এত সুন্দর ডিসপ্লে যে এইসব জিনিসগুলো ম্যানেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই ডিসপ্লেতে যে HDR10-এর সাপোর্ট আছে, সেটা শুধুমাত্র ইউটিউবের জন্য। আপনি অন্যান্য ইন্টারনেট প্ল্যাটফর্মে, যেসব ইন্টারনেট অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু HDR10-এর সাপোর্ট পাবেন না। এবং ডিসপ্লেতে বেজলস একদম নেই বলা যায়। সেক্ষেত্রে ডিসপ্লেতে আপনি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন, খুব ভালো ডিসপ্লে। কিন্তু একটা কথা আপনাকে এখানে জানিয়ে রাখতে চাই, এটা কোনো কমপ্লেন নয়, এটা কোনো অভিযোগ নয় বা অভাব নয়। তবু আমি বলবো, এইখানে 480 নিটস যে ব্রাইটনেস আছে, সেই পিক ব্রাইটনেসটা স্যামসাংয়ের আগের অন্যান্য ফোনের থেকে আমার মনে হচ্ছে একটু কম।
স্যামসাং গ্যালাক্সি A51, স্যামসাং গ্যালাক্সি A71 সেই সব ফোনের থেকে এই ফোনটার আউটডোর ভিজিবিলিটি একটু হলেও কম। এবার এই ফোনটার ভিতরে যদি আমি যাই, সেখানে আমি সব থেকে আগে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে এই ফোনটাতে হেপটিক ফিডব্যাক নেই। অর্থাৎ আপনি যখন টাইপ করতে যাবেন, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, বিভিন্ন রকম ভাইব্রেশন হয় না ফোনে, যেটা আপনার ফোনটাকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করে। এই ব্যাপারটা খুবই খারাপ লেগেছে আমার, এটা আমি সত্যিই মিস করেছি। এখানে যে বটম ফায়ারিং সিঙ্গল স্পিকারটা আছে তার সাউন্ড আউটপুট নিয়েও আমার অভিযোগ আছে। আমার মনে হয়েছে সেটা সাউন্ড আউটপুট অত ভালো নয়। একটা 25,000 রুপি দামের ফোন, যেটা বাংলাদেশে গেলে 30 থেকে 32,000 টাকা কম করে দাম হবে, বেস ভেরিয়েন্ট যেটা 6GB 128GB সেটার, সেই ফোনটাতে সাউন্ডের কোয়ালিটি স্পিকারে অ্যাটলিস্ট আমি বলবো আরও বেশি, আরও বেটার আশা করেছিলাম। কিন্তু হেডফোনে এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, সেটা যদি আপনি অন করে নেন বিভিন্ন রকম তাতে চেঞ্জ করতে পারবেন, এবং হেডফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারণ, সত্যিই ভীষণ ভালো হেডফোন সাউন্ড কোয়ালিটি, এবং স্পিকারের কোয়ালিটি যেটা বললাম অ্যাভারেজ। মাইক্রোফোনে যে কল কোয়ালিটি, অর্থাৎ অন্য দিক থেকে কেউ একজন কথা বললে তার সাউন্ড কোয়ালিটি আপনি যেটা শুনতে পাবেন সেটা অসাধারণ, ক্রিস্টাল ক্লিয়ার একদম। সেক্ষেত্রে কল কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা হয়নি। আপনার কথাও, মানে আমি যদি ফোনে কথা বলি আপনিও আমার কথা খুব পরিষ্কার শুনতে পারবেন, অর্থাৎ মাইক্রোফোনের কাজও খুব ভালো করা হয়েছে এখানে। কিন্তু এই ফোনটার নেটওয়ার্ক রিসেপশন, স্যামসাংয়ের এর আগে এম সিরিজের ফোনে আমরা দেখেছি যে যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল থাকে সেখানে নেটওয়ার্ক রিসেপশনে একটু সমস্যা হয়। এই ফোনটাতে আমি ততটা সমস্যা পাইনি, কিন্তু যেখানে নেটওয়ার্ক একদম উইক সেখানে আমি কিন্তু মাঝে মাঝে কল ড্রপ পেয়েছি। অবশ্যই খুব কোনো রকম সমস্যা পেয়েছি আমি এটা বলবো না, কিন্তু নেটওয়ার্ক রিসেপশন আর একটু বেটার হলে ভালো হতো, এটা আমি অবশ্যই আপনাকে একবার বলে রাখতে চাই। এছাড়া এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট নেই, অর্থাৎ 4G+ ভোল্টি যেটা থাকে সেই জিনিসটা আপনি এখানে পাবেন না। অর্থাৎ আপনার এখানে আপলোড ডাউনলোড স্পিড তুলনামূলক অন্যান্য ফোনগুলোর থেকে, যেমন পোকো X2, যেমন রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এইসব ফোনের থেকে তুলনামূলক একটু কম হবে। ওয়াইফাইতে এমনি আপলোড ডাউনলোড স্পিডে কোনো রকম সমস্যা পায়নি, খুব ভালো কাজ করেছে, কিন্তু ওই ক্যারিয়ার অ্যাগ্রিগেশন নেই। তাই আপনি যখন সিমের মাধ্যমে এখানে নেটওয়ার্ক ইউজ করবেন আপনাকে একটু বোধহয় হতাশ হতে হবে। স্যামসাংয়ের এই ফোনটা আবারও মনে করিয়ে দিই আমার খুব প্রিয় ফোন, কিন্তু এই ফোনটা নিয়ে কমপ্লেন এখানেও শেষ হয়নি। আরও দু একটা খারাপ জিনিস পেয়েছি যেগুলো ক্রমশ বলছি। তার আগে বলি, এই ফোনটাতে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর দেওয়া হয়েছে সেটা অবশ্যই বহু পরীক্ষিত প্রসেসর, ওয়েল অপটিমাইজড প্রসেসর, এবং 730-র সাথে কোনো খুব একটা ডিফারেন্স নেই। এবং আমরা কল অফ ডিউটি বা অন্যান্য গেম যেখানে চালিয়েছি সেখানে দেখেছি হাই সেটিংয়ে ফ্রেম ড্রপ হচ্ছে, মাঝে মাঝে ফ্রেম ড্রপ হচ্ছে, এবং সেটা যদি পাবজির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আরও বেশি হবে আশা করা যায়। তবে একটা এই মিড বাজেটের একটা প্রসেসরের থেকে এর বেশি কিছু আশা করাটা অন্যায়, এবং মিড বাজেটের প্রসেসর হিসাবে এই প্রসেসরটা খুব ভালো পারফর্ম করেছে বলতে হবে অবশ্যই। কোনো রকম হিটিং ইস্যু আমি এখানে পাইনি। 7000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে কতক্ষণ সময় লাগে এটা নিয়ে আমার একটা ভিডিও বানানোরই ইচ্ছা আছে। দেখা যাক, আশা করি 2-1 দিনের মধ্যে সেই ভিডিওটা দিতে পারবো, এবং তখনই দেখতে পারবেন যে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে 25 ওয়াটের চার্জার দিয়ে এই 7000 mAh ব্যাটারি চার্জ করতে কতক্ষণ সময় লাগছে। তবে এই ব্যাটারিটা ব্যাকআপ খুব ভালো দিয়েছে, হেসে খেলে 2 দিন তো পাবেনই, তার থেকে বেশি ব্যাকআপ পাবেন। আর আমার মতো যদি হেভি ইউজার হন, আমি এটা একদিনের ব্যবহারের পর 30 থেকে 40% এটার ব্যাকআপ রয়ে গেছে আমার এখানে। মানে এরকম হচ্ছিল যে ব্যাটারি শেষ হবে, তারপর আমি চার্জ দেব, এই পরীক্ষাটা করব, চার্জিং টেস্ট করব, সেই চার্জ আমি শেষ করতে পারছিলাম না, এতটাই ভালো ব্যাটারি ব্যাকআপ। অবশ্যই বড় ব্যাটারি এবং সেটা ঠিকঠাক অপটিমাইজড, ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন নেই। তাহলে এই প্রসঙ্গেই বলে নিই, এই ফোনটাতে যে ইউজার ইন্টারফেস আছে সেখানে 730G প্রসেসর দেওয়া সত্ত্বেও, স্যামসাং এত ভালো ইউজার ইন্টারফেস তৈরি করা সত্ত্বেও ওয়ান ইউআই কোর, এটা ওয়ান ইউআই নয় কিন্তু ওয়ান ইউআই এর ছোটো ভাই বলতে পারেন, সেই ইউজার ইন্টারফেসে আমরা মাঝে মাঝে অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে সামান্য কিছু ডিলে দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, অবশ্যই এই ইউজার ইন্টারফেস ওয়ান অফ দ্য বেস্ট ইউজার ইন্টারফেস, এবং স্যামসাং এখানে আরও নতুন কিছু ফিচার যোগ করেছে, যেমন স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার, যেমন কল রেকর্ডিংয়ের ফিচার, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ফিচার স্যামসাং এখানে যোগ করে দিয়েছে। জেস্চার সাপোর্ট আছে বিভিন্ন রকম, ডার্ক মোড আছে। অবশ্যই স্যামসাং এখানে ইউজার ইন্টারফেসে খুব ভালো কাজ করেছে, তবে সব রকম ফিচার অবশ্যই দেয়নি। বেশ কিছু ফিচার আছে যেগুলো স্যামসাং এখানে সরিয়ে রেখেছে, বিশেষ করে নক সিকিউরিটির বেশ কিছু ফিচার স্যামসাং এখানে সরিয়ে রেখেছে। অবভিয়াসলি তার ফলে এখানে স্যামসাংয়ের কোনো সিকিউর ফোল্ডার নেই, স্যামসাং পে যেটা সেটা আপনি ইউজ করতে পারবেন না। তার ফলে এখানে যে NFC দেওয়া হয়েছে সেটা একরকম বলা যায় খুব একটা কাজে লাগবে না, NFCটা শুধু নামে মাত্রই আছে। এবং স্যামসাং এই গেমটা সবসময় খেলে, এই কাজটা সবসময় করে। তারা বিভিন্ন দামের ফোনে আর বিভিন্ন সিরিজের ফোনে বিভিন্ন রকম ফিচার এনেবল করে দেয় আর দেয় না।
যেমন এ সিরিজের ফোনে আপনারা সব রকম ফিচার পাবেন, কিন্তু এম সিরিজের ফোনে যত দামি ফোন হোক সব রকম পাবেন না। আবার M31 বা M21-এর থেকে আপনি M51-এ বেটার কিছু ফিচার পাবেন। স্যামসাংয়ের অদ্ভুত এখানে ব্যবসার বুদ্ধি। এই ফোনটার ক্যামেরা অসাধারণ। এই প্রাইস সেগমেন্টে সেরা ক্যামেরা সেটআপ দিয়েছে স্যামসাং। ব্যাক সাইডে আছে 64+12+5+5 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের যে ক্যামেরাগুলো আছে তার মধ্যে স্যামসাং এমন কিছু অপটিমাইজেশন করেছে, এমন কিছু অ্যালগোরিদম এখানে কাজ করছে যে সত্যিকারের রিয়েল লাইফে আপনার আকাশ বাতাস প্রকৃতি দেখে যতটা ভালো লাগবে, ছবিতে তার থেকে অনেক বেশি ভালো লাগবে। স্যামসাং মানে ন্যাচারাল ছবি রাখছে না, স্যামসাং তাদের অ্যালগোরিদমে এমনই চেঞ্জ করেছে আপনাকে ছবিটা দেখে পছন্দ করতেই হবে, ভালো লাগতেই হবে। অবশ্যই দারুণ ক্যামেরা, যারা ভালো প্রচুর ব্যবহার করেন তাদের জন্য এটা দারুণ ক্যামেরা হতে পারে। তবে আমার মনে হয়েছে এখানে ডায়নামিক রেঞ্জ যতটা ভালো ম্যানেজ করেছে, এখানে কালার যতটা ভালো ম্যানেজ করেছে, এখানে নাইট মোডে যতটা ভালো স্যামসাং কাজ করেছে, লো লাইটে যত ভালো কাজ করেছে, ম্যাক্রো লেন্সে যত ভালো কাজ করেছে, এমনকি সেলফিতেও যত ভালো কাজ করেছে, স্যামসাং সেখানে ডিটেলস আর একটু বেটার করলে ভালো হতো। 64 মেগাপিক্সেলের যতটা ডিটেলস হওয়ার কথা স্যামসাংয়ের এই ফোনে আমার মনে হয়েছে তার থেকে একটু বেশি যেন সফট লাগছে যখন কোনো ছবি তোলা হয়েছে। ক্যামেরা ইন্টারফেসে প্রচুর ফিচার আছে, ফিচারের শেষ নেই। লাইভ ফোকাস আছে, যার মাধ্যমে আপনি পোর্ট্রেট মোডে মানে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে দিয়ে ছবি তুলতে পারবেন। এখানে নাইট মোড আছে, ম্যাক্রো মোড আছে, এখানে ওয়ান শট অপশান আছে, অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো ছবি তুলে নিতে পারবেন ভিডিওর মতো, যার মধ্যে স্যামসাং আপনাকে অনেক রকম অপশান দেখাবে, ইভেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানও দেখাবে, যার মধ্যে থেকে আপনি আপনার সেরা ছবিটাকে বেছে নিতে পারবেন। অবশ্যই খুব ভালো ভালো ফিচার। এখানে গুগল এআই এর অপশান রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ছবির মধ্যে ইচ্ছা মতো বিভিন্ন রকম জীবজন্তু প্রাণী বসিয়ে নিতে পারবেন। এগুলোও খুব ভালো ভালো ফিচার দিয়েছে স্যামসাং। অবশ্যই স্যামসাং ক্যামেরা নিয়ে এই ফোনটাতে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, এটা বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না। তার কারণ আমরা পাচ্ছি না 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করার অপশান। 4K আছে, কিন্তু সেখানেও 30 fps এ রেকর্ড করার সুযোগ রয়েছে। ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন আছে, এবং সেটা বলতে ইচ্ছা করছে যে খুব ভালো কাজ করছে, কিন্তু অতটাও ভালো কাজ করছে না। একটু জিটার এফেক্ট আছে, এবং একটা ইআইএস অতটাও স্টেবল দিচ্ছে না, ক্রপ করে দিচ্ছে, সেটা নিয়ে কমপ্লেন নেই, কিন্তু আরেকটু স্টেবিলাইজেশন স্মুথ হওয়া অবশ্যই উচিত ছিল বলে আমি মনে করি, যেটা এই প্রাইস সেগমেন্টের অন্যান্য কম্পিটিটররা অবশ্যই দিচ্ছে। এবার আমরা তাহলে কনক্লুশনে আসবো। কনক্লুশনে আমি বলবো যে স্যামসাংয়ের ফোন বলে এই ফোনটাতে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও কোনো অসুবিধার দিকে চোখ যাচ্ছেই না, নজর যাচ্ছেই না। যেমন এই ফোনটাতে একটা উদাহরণ দিচ্ছে আপনাকে, প্রচুর ব্লোটওয়্যার আছে ইউজার ইন্টারফেসে। এত প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশান যদি একটা চাইনিজ কোম্পানি দিত, আমরা তাকে একদম খুন করে ফেলতাম আর কি। কিন্তু স্যামসাং দিচ্ছে, আমরা ক্ষমা ঘেন্না করে নিচ্ছি, আমরা বলছি এগুলোকে আনইনস্টল করা যাবে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু স্যামসাংয়ের মতো কোম্পানি, যার কথা আমরা বলি যে দাম একটু বেশি নিক কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে, সেই কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু কীভাবে বজায় রাখছে যদি এত প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দেয়? এনিওয়ে, স্যামসাং 25,000 রুপিতে এই ফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়াতে রেখেছে, যেটা 6GB 128GB। সেটা আমি বলবো ভ্যালু ফর মানি। তবুও এই ফোনটা আরও অন্তত 2-3 হাজার টাকা দাম কম হওয়া উচিত ছিল। আসলে স্যামসাংয়ের নামটা যদি আমরা মন থেকে সরিয়ে রাখি, তাহলে এই ফোনটার দাম 20,000 রুপির বেশি হওয়া উচিত না। 20,000 রুপি এই ফোনটার জন্য একদম ঠিকঠাক প্রাইসিং। আমি তাও স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর জন্য এটার দাম 23,000 অবধি মানতে রাজি আছি। 25,000 রুপি আমার কাছে ওভার প্রাইসড লাগছে। এবং এই ফোনটার যে টপ ভেরিয়েন্ট আছে সেটা 27,000 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, এবং আমার মতে সেটা নেওয়ার থেকে অবশ্যই এখানে আরও অনেক বিকল্প রয়েছে। OnePlus Nord রয়েছে, Realme X2 Pro রয়েছে, সেই সব ফোনগুলো স্যামসাংয়ের এই ফোনটার থেকে বেটার পারফর্ম করবে। এবং এই প্রাইস সেগমেন্টও যদি এটা ইন্ডিয়াতে 23,000 রুপিও ধরি, সেখানেও আমি বলবো Redmi K30 Pro এর থেকে বোধহয় বেটার অপশান হয়। তবুও স্যামসাংয়ের ফোন হিসাবে এই ফোনটা অবশ্যই অসাধারণ, এবং এই ফোনটার কোনো বিকল্প নেই স্যামসাংয়ের ফোন হিসাবে। আমি অবশ্যই ভিডিওতে বলবো, যারা এই ফোনটা নিতে চাইবেন তারা অবশ্যই নিলে ঠকবেন না, ভুল করবেন না, চোখ বুঝে এই ফোনটা নিতে পারেন। কিছু সমস্যা আছে এবং সব ফোনেই থাকবে। Redmi K20 Pro এর কম্পিটিটার এই দামে ফোন দিচ্ছে, Realme X3 এর কম্পিটিটার এই দামে ফোন দিচ্ছে। তাদের ফোনেও অনেক কিছু ভালো আছে এর থেকে, কিন্তু এর থেকে খারাপও অনেক কিছু আছে। সেক্ষেত্রে ওইভাবে বিচার না করে স্যামসাংয়ের এই ফোনটা একটা ভালো প্যাকেজ, স্যামসাংয়ের তরফ থেকে আমরা এতদিন যা চেয়ে এসেছি সেই স্বপ্ন পূরণের ফোন হিসাবে আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন। এছাড়া ব্যাটারি ব্যাকআপের কথা তো আছেই, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, অসাধারণ ক্যামেরা। অবশ্যই এই ফোনটা নেওয়া যেতে পারে, এবং আমার রিভিউতে আমি সব দিক কভার করলাম আশা করি। এরপরও আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি চার্জিং টেস্টের যে ভিডিওটা বানাবো সেখানে চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।